জাতির কোন কাজে আমরা লাগছি, এই প্রসঙ্গগুলো দুনিয়ার দ্বারদের মধ্য থেকেও ব্যাপকভাবে উঠছে। এমন কিছু স্কিল আমাদের দরকার, যে স্কিলটা হইলে আমাদের মাঝারি মানের ছাত্ররা অথবা মাঝারির চেয়েও আরেকটু নিচে তারাও যেই স্কিলটা 6 মাস 1 বছর শিখলে দিনকে প্রচারের একটা খেদমতে যুক্ত হয়ে যেতে পারে। 50টা দিক হতে পারে আমার ইংরেজি ভাষা শেখা সহ। কম্পিউটার কেন্দ্রিক 8-10 রকমের কেরিয়ার হতে পারে, ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক অনেক ধরনের প্রোগ্রাম হতে পারে। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের লেবাস শুরুতে যেন পরিবর্তন হইতে না থাকে। নামাজের সাথে আমাদের যে সম্পর্ক, এটা যদি ব্যাপকভাবে ঘটে, কওমি মাদ্রাসার সন্তানরা তাদের মূল ভিত্তির উপর, মূল চরিত্রের উপর, মূল বৈশিষ্ট্যের উপর স্থির থেকে, অটল থেকে তাদের অবদান আমাদের দেশে এবং দেশের বাইরে এমনভাবে ছড়িয়ে দিতে পারবে যে তার নিজেরও এর ভেতর দিয়ে একটা চমৎকার কর্মসংস্থানের জগৎ তৈরি হবে। এখনকার পৃথিবীতে কর্মজগতের জন্য উপযোগী হওয়ার মতো স্কিল ডেভেলপমেন্টের যে কথাগুলো বলা হয়, যেটা মাওলানা হামজা শহীদুল ইসলাম সাহেবও বলেছেন, এই জন্য উচ্চ শিক্ষার কনসেপ্টে গেলে কিছু কথা আসে, আরোপিতও হয়। আরেকটা হচ্ছে যে আমরা এই জগতে এই সময়ে অনেক বড় বৈপ্লবিক পরিবর্তন যদি করতে না পারি, অন্তত আমার সেবাটাকে, আমার ফিট হয়ে যাওয়াটা সমাজের বিভিন্ন কাজের ক্ষেত্রে, এটার জন্য খুব ছোট ছোট স্কিল, যেটা হামজা শহীদুল ইসলামও উল্লেখ করেছেন, ওই জায়গাগুলো, উচ্চশিক্ষা একটা অনেক বড় জিনিস, অনেক মর্যাদাপূর্ণ জিনিস। এবং তখন তুলনাটা আসে, কোন তুলনা, যে আপনি দাওরা পর্যন্ত যা পড়েছেন, এরপরে আপনি যদি 1 বছরের ইংরেজি শিখেন, সেটা কি উচ্চশিক্ষা? মানে কোয়ালিটি এবং তুলনা এবং ধাপ অটোমেটিক আসতে থাকে। এই জন্যে কেরিয়ারের উপযোগী যে জিনিসগুলো, সেটা হলো সম্প্রসারণমূলক শিক্ষা, পারিপার্শ্বিক শিক্ষা। আমি বলবো যে কওমি আলেমদের পারিপার্শ্বিক শিক্ষা, সম্প্রসারণমূলক শিক্ষা, কেরিয়ার উপযোগী শিক্ষা, অথবা স্কিল ডেভেলপমেন্ট করা, একটু উন্নয়ন ঘটানো। এটা আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার সন্তানদের জন্য দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা দিক হচ্ছে তার আদর্শ এবং তার নৈতিক অবস্থানের উপরে অবিচলতা বজায় রাখা। আজকের পৃথিবীতে এই জিনিসটা আসবে, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যারা ধনী মুসলিম রাষ্ট্র না, এবং যাদের শিক্ষার সরকারি স্বীকৃতিটা প্রবলভাবে নাই। আমরা অনেক সময় কথা বলার সময় এই কথাটা বলি যে উপমহাদেশের মুসলমানদের বা আলেমদের বাস্তবতাটা আরব আলেমদের চেয়ে ভিন্ন, আফ্রিকার আলেমদের চেয়েও ভিন্ন। আরব জামিয়াগুলো থেকে যারা ফারেক হয়, তারা সরকার স্বীকৃত হওয়ার কারণে তাদের একটা ভালো অবস্থান আগে থেকে রচিত হতে থাকে। তাদের শিক্ষা, প্রশাসন, বিভিন্ন জায়গায় জামিয়া ইসলামিয়া মদিনা থেকে আমাদের মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেব এগুলোর ভালো, আমি মানে কতটা উপযোগী কথা বলছি সত্যায়িত করতে পারবেন। উম্মুল কোরা থেকে যারা পড়ে বের হচ্ছেন, জামিয়া রিয়াদ থেকে যারা পড়ে বের হচ্ছেন, তারা আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো মাস্টার শেষ করে বের হলে এখন এরা যেভাবে বিভিন্ন কাজে, চাকরিতে উপযোগী হয়ে যুক্ত হয়, ওখানে ইসলামী বড় বড় জামিয়া থেকে পাশ করে দেশে বিদেশে খুব অটোমেটিকলি উনি সেট হচ্ছেন। কিন্তু এই উপমহাদেশে ব্রিটিশ থাকা অবস্থায় যে প্রতিষ্ঠানের জন্ম, লড়াই করে, সংগ্রাম করে, এবং যে প্রতিষ্ঠানের জন্মদাতারা সবাই সংগ্রামী ছিলেন, যাদের উপরে হুলিয়া ছিল, যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন, তার 9 বছর আগে ব্রিটিশ সিপাহী বিপ্লব হয়েছে। সিপাহী বিপ্লবে সময়ই আবার শামেলির লড়াই হয়েছে একই সনে। যেই শামেলি হইল উত্তরপ্রদেশের শামেলি আমি কয়েকদিন আগে সার্চ দিয়ে আমরা দেখেছি, এই এখন যোগী আদিত্যনাথের অঞ্চলের একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে মুসলমান প্রধান, আবার অনেক জুলুমের ঘটনা ঘটতে থাকে। সেই শামেলির লড়াই হয়েছে। শামিলির লড়াইয়ে হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, কাসেম নানতুভি, রশিদ আহমদ গঙ্গি, হাফেজ জামেন শহীদ, আমাদের আসলাফ এবং আকাবিরদের সবারই অংশগ্রহণ ছিল। এটা ব্যর্থ হয়েছে। কিছুক্ষণ ওনারা প্রশাসন দখল করে নিয়েছিলেন। কয়েক মাস পরে আবার ব্রিটিশরা এটা করায়ত্ত করে নেয়, মুসলমানদেরকে ব্যাপকভাবে মারধর করে, আলেমদের উপর জুলুম হয়। ওনারাই 9 বছর পরে এই ব্রিটিশের কঠিন প্রেশারের মধ্যে দারুল উলুম দেওবন্দের জন্ম দেন। আমরা এই কথাগুলো আরও বেশি আলোচনা করতাম কখন? এই বিগত ফেসিস্ট আমলে, 17তে, 18তে, 21-এ, 22-এ। এই আলোচনাগুলো এই জন্যে করতাম যে তখন অনেক সময় মনে করা হতো যে আমাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে কিনা। না, কাজ বন্ধ হবে কেন? আমাদের প্রতিষ্ঠানের মাতৃ প্রতিষ্ঠান যেটা দারুল উলুম দেওবন্দ, ওইটা জন্মই হয়েছে প্রতিকূল সময়ে, লড়াইয়ের সময়ে, হুলিয়া মাথায় নিয়ে, পলাতক অবস্থায়,
কাসেম নানুতুবিকে গ্রেফতার করবে, রশিদ আহমদ গঙ্গুহিকে গ্রেফতার করবে। ওই রকম পরিস্থিতি, ওই রকম একদম মুসলমানদের যখন জমিদারি নিয়ে গেছে, ওই রকম অবস্থা থেকে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা। কিন্তু উপনিবেশ উত্তর উপমহাদেশ ভারত পাকিস্তান এবং পাকিস্তানের দুই অংশ 47 থেকে 71 পর্যন্ত, এরপরে 71-এর পরে আমাদের বাংলাদেশ, দারুল উলুম দেওবন্দের সন্তানদেরকে পৃথিবীর বাইরের রাষ্ট্রের মুসলিম দেশগুলোর জামিয়াগুলোর ফারেকদের মতো করে সম্মান করে নাই, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয় নাই। এটা একটা গ্যাপ হয়ে গেছে আমাদের এখানে। লড়াইটা এই জন্যে, যেই দিন বাবা তার সন্তানকে মক্তবে প্রবেশ করায়, ইঞ্জিনিয়ার বাবা, ডাক্তার বাবা, এখন প্রচুর ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বড় বড় ব্যবসায়ীর ছেলেরা কওমি মাদ্রাসায় পড়ে ফারেক হয়েছে। এমনকি আপনি ঢাকা শহরে যদি মসজিদের খতিব হিসেবে খোঁজ করেন, বড় মুহাদ্দিস হিসেবে খোঁজ করেন, আমার ধারণা 1/3 এমন খতিব পাবেন যার বাবা অধ্যাপক, যার বাবা ইঞ্জিনিয়ার, যার বাবা ডাক্তার অথবা বড় সরকারি চাকুরি ছিলেন, এরকম সন্তান পাবেন এখন মসজিদের খতিব হিসাবে আছে। তো ওই ইঞ্জিনিয়ার, ডাক্তার এখনও যাদের ছেলেরা মাদ্রাসায় পড়ে, উনি যেদিন মক্তবে দেন উনি এটা জেনেই দেন যে আমার ছেলেকে আমি কুরবানি করে দিলাম। আমরা এই প্রেরণা নিয়েই বড় হয়েছি। আমার বাবা একজন দুনিয়ার ব্যবসায়ী, এখনো জীবিত আছেন, আল্লাহ তার হায়াত বরকত দান করেন। তাবলীগ এবং উলামায়ে কেরামের সোহবতের মধ্য দিয়ে তার দিনদারিতে আসা। ওনারা বারবার সমাজের চারপাশ থেকে এই কথাগুলো শুনতেন, আপনার ছেলেকে তো শেষ করে দিয়েছেন, ও তো আর দাঁড়াইতে পারবে না, আপনি তো ফকিন্নি বানায় দিচ্ছেন। কিন্তু আমাদের বাবাদের এবং এখনকার যুগের প্রবীণ ডাক্তার, ইঞ্জিনিয়ার যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, উপমহাদেশে আরবের চিত্র ভিন্ন। কাতার ইউনিভার্সিটিতে, কাতারের ইউনিভার্সিটিগুলো থেকে, কুয়েতের ইউনিভার্সিটিগুলো থেকে, সৌদি আরবের ইউনিভার্সিটিগুলো থেকে যারা ফারেক হয়ে বের হয়, তাদের বাইরের বিচরণ ক্ষমতাটা অনেক, কাজের বিচরণ ক্ষমতাটা বড় থাকে। কিন্তু আমাদের সামনে এই জটিলতাটা আছে। এই জটিলতাটা পার হচ্ছে, সময় পার হতে হতে স্বাধীন দেশে আমরা 55 বছর পার হলো। এখন আমাদের সামনে নতুন একটা বাস্তবতা। সেই বাস্তবতা হলো অনেক মানুষ জগতে কে কোথায় কি খেদমত করছে, জাতির কোন কাজে আমরা লাগছি, এই প্রসঙ্গগুলো দুনিয়ার দারদের মধ্য থেকেও ব্যাপকভাবে উঠছে। আবার সব ছেলের মেধা, মান, চিন্তা, যোগ্যতা সমান না। এমন কিছু স্কিল আমাদের দরকার, যে স্কিলটা হইলে আমরা আমাদের মাঝারি মানের ছাত্ররা অথবা মাঝারির চেয়েও আরেকটু নিচের জাইয়েদ মানের ছাত্র যারা বেফাকের নতিজার হাইসিয়তে, তারাও যে স্কিলটা 6 মাস 1 বছর শিখলে দিনকে প্রচারের একটা খেদমতে যুক্ত হয়ে যেতে পারে। এটা যদি ব্যাপকভাবে ঘটে, আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্ক, নৈতিকতার অবস্থান, এই দুইটা জিনিসকে ধরে রাখতে হবে। এই দুইটা জায়গায় আপোষের কোনো জায়গা নেই। দেখেন, এমন যেন না হয় যে এখন একটা রূপান্তরকালীন সময় চলতেছে। আমি জানি যে আজকে মাহমুদ ভাই ডেকেছেন, হামজা শহীদুল ইসলাম অনেক চমৎকার আলোচনা করেছেন। এখন 2026 তো 2030 পর্যন্ত একটা রূপান্তর চলতে থাকবে বাংলাদেশে। তরুণদের মধ্যে এটা নিয়ে অনেক ভাবনা হবে, আরও সামনে আরও হবে, আমাদের মধ্যে হবে, এটা হইতেও হবে। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের লেবাস সুরতে যেন পরিবর্তন হইতে না থাকে। নামাজের সাথে আমাদের যে সম্পর্ক, কওমি মাদ্রাসাকে মানুষ যেভাবে চিনে, এটার একটা সাইনবোর্ডও আছে, এটার একটা ভেতরগত দিকও আছে। এমন যেন না হয় যে ঢাকা ইউনিভার্সিটির একটা হলে ঢুকছে, সিগারেট খেয়ে বের হচ্ছে একটা ছাত্র, অন্য 10টা ছাত্রের মতো। আমি আলাদা করে তাকে খারাপ বলছি না, কিন্তু কি উনি কামিল পাস অথবা উনি ফাজিল পাস, উনি আলিমের পরে এই সাবজেক্টে এসে ভর্তি হয়েছেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র, ওইখানে হয়তো মেধাবী অথবা ছাত্র নেতা, অনেক কিছুই। এই জায়গাটায় যদি কওমি ছাত্ররা চলে যায়, তাহলে এটা আমাদের জন্য কোনো উন্নয়নের ঘটনা ঘটলো না, কোনো উচ্চশিক্ষার ঘটনা ঘটলো না, কেরিয়ারের কিছু ঘটলো না। আমাদের শেকড়ের সম্পর্ক, নৈতিকতার সম্পর্ক ঠিক রেখে আদার্স যতগুলো জায়গা, হামজা শহীদ অনেক চমৎকার বলেছে, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। 50টা দিক হতে পারে আমাদের, ইংরেজি ভাষা শেখা সহ, যে প্রোগ্রামিং করে, যারা কম্পিউটারের ডাটা এন্ট্রি করা, এটা এক সময় অনেক বড় কিছু মনে করা হতো, এখন কম্পিউটার কেন্দ্রিক 8-10 রকমের কেরিয়ার হতে পারে। ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক অনেক ধরনের প্রোগ্রাম হতে পারে। মৌলানা বলেছেন, গত কিছুদিন আগে আমাকে সাউথ আমেরিকান দেশগুলো থেকে, সাউথ আমেরিকান দেশগুলোকে কি বলে, ল্যাটিন দেশ, ব্রাজিল, আর্জেন্টিনা, বিশ্বকাপের দেশগুলো যেগুলো, অনেকগুলো দেশ আপনি মানচিত্র খুললে, মূল উত্তর আমেরিকা যেটা বর্তমান আমেরিকা, এই আমেরিকা থেকে আপনি দেখবেন একটা ছোট্ট এরকম মানচিত্রের মধ্যে দেখা যায় এখানেও কয়েকটা দেশ আছে,
পানামা, এই দেশগুলো পার হয়ে পরে আবার আরেকটা বড় মানচিত্র, ওই মানচিত্রটা হলো সাউথ আমেরিকা, যেটা স্প্যানিশ ভাষার সঙ্গে একটা সম্পর্ক তাদের আছে। আবার ইতিহাস এটা যে 1492 যখন স্পেন থেকে এখানে এসে আমেরিকা আবিষ্কার করা হয়, তখন প্রথমে সাউথ আমেরিকায় আবিষ্কার করা হয়। এর জন্যে ব্রাজিল, আর্জেন্টিনা বা ওখানকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন তাদের ভাষার উপরে স্পেনের ভাষার এবং কালচারের বিশাল একটা প্রভাব। এবং গত কিছুদিন আগে আমি দেখলাম যে তাদের দেশে অরিজিনের ক্ষেত্রে বা জিনের ক্ষেত্রে মুসলিম 10 প্রজন্ম আগে, 8 প্রজন্ম আগে, 15 প্রজন্ম আগে মুসলিম পূর্বপুরুষদের সম্পর্ক পাওয়া যাচ্ছে, এরকম একটা অংশ। কারণ স্পেন থেকে এসে এখানে অনেকে আশ্রয় নিয়েছিলেন। আমাকে একজন বললেন যে সাউথ আমেরিকান যে ল্যাটিন ভাষা, ওইখানে যে অনেকগুলো দেশ, যদি এই ভাষাটা শিখে কেউ ওইখানে গিয়ে দাওয়াতি কাজ করে, দর্সের কাজ করে, তাফসিরের কাজ করে, তাহলে বিশাল এক শূন্যতা পূরণ হবে। স্প্যানিশ ভাষাটা তাকে শিখতে হবে। আমি বললাম তার ইংরেজি শেখার দরকার নেই, ইংরেজিরও এখানে কোনো ফাংশন নেই। আমার নিজের জানা ছিল না, এটা দেশ বিদেশ যারা ঘুরে তারা এটা ভালো বলতে পারবে। পৃথিবীর অনেক সফল দেশ আর্থিকভাবে, ওখানে ইংলিশের খুব একটা প্রবেশের সুযোগই নেই। আপনি দেখবেন ওইখানে ওই ভাষাটাই খুব পাওয়ারফুলভাবে চলতেছে। ইংলিশ জানে অল্প কিছু লোক, পার্সেন্ট, দশমিকের পরে। তাহলে তাদের ভাষাতেই তারা সক্ষম। আমাদের যদি সামনের সময়ে দিন প্রচারের নিয়তে উসুল ঠিক রেখে, নৈতিকতার জায়গা বজায় রেখে, দিনের শিকড় এবং মর্যাদা, গায়রাত ঠিক রেখে আমরা যেখানে চাইনিজ ভাষা শিখতে হবে, চাইনিজ ভাষা ব্যাপকভাবে পৃথিবীতে, ইংরেজি ভাষা, এবং আমাদের মুসলমান হিসাবে আরবি ভাষা, কর্মের জগৎ হিসাবে আরবি ভাষার একটা বড় জায়গা। এই দুইটা জায়গার পাশে জাপানিজ ভাষারও একটা বিরাট কদর, স্প্যানিশ ভাষার বিরাট কদর, ইটালিয়ান ভাষার একটা কদর। কাজের সঙ্গে সম্পর্কিত আবার ওই ভাষাটা শেখা, এটার অনেক ক্লাব আছে দেশে, অনেক ক্ষেত্র আছে কাজের সঙ্গে মিলিয়ে এই কাজগুলো করা। আমরা যদি নিজেদেরকে তৈরি করি এবং আগামী প্রজন্মের তরুণদেরকে তৈরি করি, ইনশাল্লাহ কওমি মাদ্রাসার সন্তানরা তাদের মূল ভিত্তির উপর, মূল চরিত্রের উপর, মূল বৈশিষ্ট্যের উপর স্থির থেকে, অটল থেকে, তাদের মুগ্ধকর বৈশিষ্ট্য বজায় রেখে তাদের অবদান আমাদের দেশে এবং দেশের বাইরে এমনভাবে ছড়িয়ে দিতে পারবে যে তার নিজেরও এর ভেতর দিয়ে একটা চমৎকার কর্মসংস্থানের জগৎ তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের আগামী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে, কওমি মাদ্রাসার যারা সামনের প্রজন্ম, তাদের জন্য পৃথিবী আরো হামোয়ার করে দেন, আরো সুন্দর করে দেন, তাদের ভেতরে সেই যোগ্যতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।